আপনি প্রেগনেন্সি চাইছেন কিন্তু আপনার ওভারিতে পলিসিস্টিক রয়েছে, এই নিয়ে আপনি হয়তো ভাবছেন তার জন্যই আপনার প্রেগনেন্সি আসছে না এবং প্রেগনেন্সিতে বাধাপ্রাপ্ত হচ্ছে। এখন অনেকেই এটা নিয়ে একটা ভ্রান্ত ধারণার মধ্যে দিয়ে যাচ্ছেন যে ওভারিতে পলিসিস্টিক থাকার কারণে আপনি মা হতে পারছেন না। এমন কমেন্টও আমি পেয়েছি যে আমাদের বিবাহিত জীবন 3 থেকে 4 বছর হতে চললো, আমি তো ফার্টিলিটি স্পেশালিস্ট দেখিয়েছি এবং সব রকম ট্রাই করেছি, আমার ডিম্বাণু গ্রোথ হচ্ছে না বা ডিম্বাণু ফুটছে না। কেন হচ্ছে? এটা কি সব ওভারিয়ান সিস্টের কারণেই হচ্ছে? তো এই যে আপনাদের একটা ভ্রান্ত ধারণা যে এই সিস্টের কারণেই আপনাদের হয়তো মনের মধ্যে একটা আসতেই পারে, এটা একটা ভীষণ একটা জটিল রূপ, আপনাকে হয়তো অপারেশনও করাতে হতে পারে। তো এমন কোনো ব্যাপার না, সেটা আপনি পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন আমাদের যেটা জানতে হবে যে পলিসিস্টিক ওভারি আসলে কি। সর্বপ্রথম আপনাদেরকে যেটা বলবো, এটা কোনো ভীষণ জটিল রোগ নয়। এখন 100% মহিলার মধ্যে 60% মহিলারই কিন্তু এটা হয়ে থাকে। তো এটা নিয়ে একদমই ভয় পাবেন না। আমরা ইউএসএ করে দেখে থাকি যে ওভারিটা হয়তো আগের থেকে আকারে কিছুটা বড় হয়, ওভারির গায়ে হালকা হালকা যেটা বলে ফোসকা ধরনের আমরা সিস্ট দেখতে পাই। এটা ওষুধ খেলে বা চিকিৎসার মাধ্যমে কি করে কমবে, এটা আমি সর্বশেষ আপনাদের সাথে আলোচনা করব। আমি আজকে আপনাদেরকে মূলত যে 4টি পয়েন্ট নিয়ে বলবো, এই পয়েন্টগুলো আপনারা যদি মেনে চলেন তাহলে খুব সহজেই আপনি গর্ভবতী হতে পারবেন। আপনারা যে ভুলগুলো করে থাকেন, প্রথমত যে ভুলটা করে থাকেন, আপনি হয়তো জানতে পারলেন যে আপনার ওভারিতে সিস্ট রয়েছে, আপনি ভাবছেন আমি পুরোটা সারাবো, পুরো চিকিৎসা নেব, তারপরে আমি মা হব। এটা আপনার একদম ভুল, আপনি একদম এটা করবেন না। আমরা ইউএসসি করার পর আমরা দেখে থাকি যে সিস্টগুলো রয়েছে সেগুলো হয়তো আকারে খুবই ছোট, এটার সাথে একদমই অল্প টাইম লাগতে পারে, এবার কারো কারো ক্ষেত্রে বেশ কিছুদিন সময় লাগে। এই চিকিৎসাতে আপনাকে দীর্ঘদিন হয়তো সময় দিতে পারে, কারো কারো ক্ষেত্রে তো মেনোপজ হওয়া পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করে মেডিসিন খেতে হতে পারে। তার জন্য কি প্রেগনেন্সি আপনি অতদিন ডিলে করবেন? এটা একদমই করবেন না। প্রেগনেন্সি না আসার কারণ কিন্তু আপনার সিস্ট কোনোভাবেই দায়ী না। তার সাথে তো আমাদের শরীরে বিভিন্ন হরমোনাল চেঞ্জেস হতে থাকে বা হরমোনাল বিভিন্ন রকমের ওঠাপড়া হয়ে থাকে, যেমন থাইরয়েড হরমোন, সেটা আপনাকে অবশ্যই টেস্ট করে নিতে হবে। তার সাথে রয়েছে প্রোল্যাক্টিন হরমোন, যেটা কিন্তু এখন ভীষণভাবেই সবার পরিমাণে বেড়ে যায়, তার জন্য অবশ্যই আপনি প্রোল্যাক্টিন হরমোনটা টেস্ট করিয়ে নেবেন। এছাড়াও যে হরমোনগুলো এমএইচ হরমোন, এফএসএইচ হরমোন, এই হরমোনগুলো আপনি অবশ্যই আপনার এই ল্যাব থেকে খুব সহজেই দেখবেন যে লেভেলটা আপনার ঠিকঠাক রয়েছে কিনা। সবাই এখন যেটা করে থাকে সেটা হলো ভীষণ পরিমাণে যে সেকেন্ড ভুলটা করে থাকেন, ওয়েট গেইন করে ফেলছেন। আপনি হয়তো ভাবছেন আপনি একটু মোটা হওয়ার ওষুধ খেয়ে নিলে আপনাকে হয়তো অনেকটা সুন্দর লাগবে, ভালো লাগবে, কিন্তু আপনি এটা একদমই করবেন না। যাদের ওভার ওয়েট রয়েছে তাদের কিন্তু প্রেগনেন্সি আসতে অনেকটাই বাধাপ্রাপ্ত হবে, বিশেষ করে যদি তাদের ওভারিয়ান সিস্ট হয়ে থাকে। বেশিরভাগ পেশেন্ট আমরা দেখে থাকি যে তাদের উচ্চতার থেকে তাদের ওজনটা অনেকটাই বেশি। তাদের যদি 70 কেজি ওজন হয়ে থাকে, তাদের চেষ্টা করতে হবে মিনিমাম 10% কমানোর, তবেই কিন্তু আপনি প্রেগনেন্সির খুব সুন্দর একটা প্রসেসে আসতে পারবেন। এবার আপনাদেরকে বলবো যে আপনি হয়তো ব্যায়াম বা যোগাতে যাচ্ছেন, আপনি হয়তো ভেবে নিয়েছেন এই তো আমি যোগা করছি বা আমি সব রকম খাবার এখন খেতে পারবো, একটা জিলাপি খেয়ে নিলাম। এই ভুলগুলো আপনাকে অবশ্যই, আপনি তো নিজের ভালোটা বোঝেন, আর এই দিক থেকেও আপনাকে সতর্ক থাকতে হবে। খাওয়া দাওয়ার দিকও আপনাকে মেনটেন করতে হবে, লো ক্যালোরি খাবার খেতে হবে, যেটা থেকে আপনি কোনো ওয়েট গেইন করবেন না বা আপনার ওয়েট কখনোই বাড়বে না। আর কিছু কিছু মেয়েদেরকে আমি বলবো, শুধু কি ওজন বেশি হলে কি এই রোগটা হয় তেমন না, রোগা পাতলা মেয়েদেরও এটা দেখা যায়। এটা আপনি কি করে বুঝবেন? এটা বোঝার বেশ কয়েকটি আমি সহজ উপায় বলে দিই। যেমন কি তাদের পিরিয়ডের সময় অশুভ ব্যথা, মানে আপনারা ব্যথাটা সেটা সহ্যই করতে পারবেন না, ব্যথার তীব্রতা খুব বেশি থাকে। আর তাদের শরীরের মধ্যে বিভিন্ন জায়গায়, যেই জায়গায় আপনারা পশমগুলো দেখতে পারতেন না, হয়তো এইসব নিচের জায়গাতে বা একদম গালের মধ্যে আপনারা বেশ কয়েকটা লোম দেখতে পারবেন বা নাভির গোড়ায়, এগুলো কিন্তু আপনারা একটু নোটিশ করলেই বুঝতে পারবেন। এগুলো কমন কয়েকটি লক্ষণের কথা আমি আপনাদেরকে বললাম। দ্বিতীয় যে ভুলটা করে থাকেন যে বেবি প্ল্যান দেরিতে করা। এখন আমাদের দেশ অনেকটাই এগিয়ে, মেয়েরা ভেবে থাকেন যে তাদের স্টাডি শেষ করে বা তাদের সব কিছু কমপ্লিট করে বা কোনো জবের সূত্রে যদি বাইরে থাকে, তা আমরা সব কিছু কমপ্লিট করে আস্তে ধীরে আমরা বেবি প্ল্যানিং করব। এবার যাদের ওভুলেশন ঠিকঠাক হচ্ছে না, যাদের ওভারিয়ান সিস্ট রয়েছে, ফলিকল কি ঠিকভাবে তৈরি হচ্ছে, সেটা আমাদের ইউএসসি করিয়ে সেটা আমাদের খুব সুন্দরভাবে দেখে নিতে হবে। এবার আমি আপনাদেরকে একটা প্ল্যানের ব্যাপারে বলি। ধরুন যাদের বয়স 30, আমরা তো কমপক্ষে বলে থাকি 30 বছরের মধ্যেই বেবি প্ল্যানটা করে নিতে, কারণ পরে নানান রকমের অসুবিধার সম্মুখীন হতে পারেন। এবার যারা ভাবছেন 32 বা 35 গিয়ে প্ল্যান করবেন, তাদের ওভারিয়ান সিস্ট রয়েছে, আপনাদের হয়তো পিরিয়ডটাও আপনাদের মেডিসিনের দ্বারাই হচ্ছে,
আপনাদেরকে কন্টিনিউ মেডিসিন খেতে হচ্ছে, মেডিসিন না খেলে আপনাদের পিরিয়ড হচ্ছে না। তো তাদেরকে আমি একটাই কথা বলবো, তারা আপনারা একদম দেরি না করে খুব তাড়াতাড়ি আপনারা বেবি প্ল্যানটি করে ফেলুন এবং খুব সহজেই প্রেগনেন্সির গুড নিউজটি পেয়ে যান। এবার সর্বশেষ যে পয়েন্টটি আমি আলোচনা করব, যে চিকিৎসা। অবশ্যই আপনাকে প্রথম যে পয়েন্টটি, যে আপনাদের একটা হতাশ হওয়ার কারণ রয়েছে যে আমাদের কি করা উচিত এখন। এই যে আমি 3টে পয়েন্ট এতক্ষণ ধরে বললাম, সেগুলো আপনাদেরকে অবশ্যই ফলো করতে হবে। এবার চিকিৎসার ব্যাপারে আপনাকে বলবো, অল্পদিন আপনি মেডিসিন খেয়ে হতাশ হয়ে গেলেন, এবার ডাক্তারবাবু আপনি কাকে দেখাবেন? অবশ্যই ফার্টিলিটি স্পেশালিস্ট দেখাতে হবে আপনাদেরকে। সে আপনাদের সব চেক আপ করিয়ে আপনাদেরকে মেডিসিন দেবে। অবশ্যই আপনাদের হাজব্যান্ডেরও কিছু টেস্ট সে করিয়ে নিতে পারে। দুজনাকেই আপনাদের এই ক্ষেত্রে টেস্ট করাতে হতে পারে, কারণ আপনি যেহেতু প্রেগনেন্সি প্ল্যান করছেন সেটা একার দ্বারা সম্ভব নয়। মেয়েদের ক্ষেত্রে এবার কয়েকটি কথা বলবো, যে আপনাকে হয়তো প্রথম কয়েকদিন হালকা বা একদম সর্বনিম্ন ডোজের ওষুধ দিয়েছে, সেটি কি আপনি খুব হতাশ হয়ে পড়ছে, আমি হয়তো আর মা হতে পারবো না। তো এত তাড়াতাড়ি এত ভেঙে পড়লে তো আপনাদের হবে না, আপনাদের চিকিৎসাটা দীর্ঘদিন চালাতে হতে পারে। কারো ক্ষেত্রে হয়তো 1 বছর বা তারও কম সময় লেগে থাকে যদি আপনি ঠিক মতন মেনটেন করে ওষুধ খান। যদি আপনার ওষুধের ডোজ বাড়িয়েও কাজ না হয়, সেক্ষেত্রে আপনাকে ইঞ্জেকশন পুশ করা হতে পারে। আর তারপরেও যদি ইঞ্জেকশনে যদি আপনি ফেল হয়ে থাকেন, যদি আপনার ডিম্বাণু তৈরিতে বাধাপ্রাপ্ত হয়, যদি ঠিকভাবে আপনার তৈরি না হয়, সেই ক্ষেত্রে আপনাকে IVF করাতে হতে পারে। এখন তো আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা অনেকটাই উন্নত, এখন বন্ধাত্ম পরিমাণ অনেকটাই কমে গেছে। একদম হতাশ হবেন না, আপনি টেনশন মুক্ত হয়ে আপনি চিকিৎসা করান, খুব দ্রুতই আপনি প্রেগনেন্ট হতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ডক্টর হিল চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আর আপনার যদি এই ভিডিওর ব্যাপারে কোনো কিছু প্রশ্ন উত্তর থেকে থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্সে করতে পারেন, আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। I'm like, hey, what's up?